গুড মর্নিং স্টুডেন্টস, আমি বিপ্লব স্যার বলছি বিনাপানি ক্লাস থেকে। আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার 24-25-এর 401 পেজের অঙ্ক করব। 401 পেজের ত্রিকোণমিতি, পরিমিতি ও রাশিবিজ্ঞানের অঙ্ক করব। 12, 13, 14, 15। স্কুলটা হচ্ছে সোনারপুর বিদ্যাপীঠের যে কোশ্চেন পেপার। 4 দাগের 5 থেকে 11 পর্যন্ত আগের দুটো ভিডিওতে আমরা আপলোড করেছি। আজকে ত্রিকোণমিতির প্রথম যে অঙ্কটা দেখো টুকে রেখেছি। ত্রিকোণমিতিতে 3টে অঙ্ক দেওয়া থাকে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে। তা ভিডিও শুরু করার আগে প্রত্যেক ছাত্রছাত্রী জানাই আমার চ্যানেলে স্বাগত। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটি দেখছো বা দেখেছো, তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে। দেখো, প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা দিয়েছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে প্রমাণ করো, এইটা প্রমাণ করতে বলেছে। তো এটাকে কীভাবে প্রসিড করবে দেখো। সাইন থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটাকে আমরা ডান দিকে নিয়ে আসলাম। আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা লিখতে পারি। দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার, এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে এটাকে আমরা কস স্কোয়ার থিটা লিখতে পারি ইকুয়াল টু এটা সাইন থিটা। ওকে, এবার দেখো এখানটা দিয়েছে কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা ইকুয়াল টু 1। তাহলে এইখানটা আমরা কি করি, উভয় পক্ষ বর্গ করে পাই। ঠিক আছে, তাহলে এখানটা আমরা করব কি, সাইন স্কোয়ার থিটা, এটা করব কস 4 থিটা। তাহলে উভয় পক্ষকে বর্গ করে দিলাম, তাহলে আমরা এখানে অলরেডি কস 4 থিটা পেয়ে গেছি। তাহলে সাইন স্কোয়ার থিটাকে কী লিখতে পারি, তাহলে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখতে পারি। তাহলে সাইন স্কোয়ার থাকায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখি ইন্টু কস 4 থিটা। এবার এই কস স্কোয়ার থিটাটাকে কী করব, আমরা ডান দিকে নিয়ে চলে যাই সাইন চেঞ্জ করে। ঠিক আছে, তাহলে এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা ইকুয়াল টু 1। মানে এটাকে ডান দিকেরটা বাঁ দিকে লিখলাম, একই কথার অর্থ। এই আমাকে প্রুভ করতে বলেছে। ওকে স্টুডেন্টস, এরপরে দেখো 2 দাগে 12 দাগে 2 নাম্বারটাও একটা প্রমাণ দিয়েছে। √1 প্লাস কস 30 বাই 1 মাইনাস কস 30 হলে রাইট হ্যান্ড সাইডে দিয়ে সেক 60 প্লাস ট্যান 60 মান কত। তাহলে এই অঙ্কটা বুঝতে পেরেছ। পরে 12 দাগের 2 নাম্বারটা করবো। এবার 12 দাগের 2 নাম্বারটা কি দিয়েছে, প্রমাণ করো √1 প্লাস কস 30 1 মাইনাস কস 30 ইজ ইকুয়াল টু সেক 60 প্লাস ট্যান 60। এই দিয়েছে আমাকে প্রমাণ করতে। ওকে, তাহলে আমরা প্রথমে কি করব, রাইট হ্যান্ড সাইডটা করব, লেফট হ্যান্ড সাইডটা করব। লেফট হ্যান্ড সাইডে কী দিয়েছে, লেফট হ্যান্ড সাইড √1 প্লাস কস 30 1 মাইনাস কস 30।
তা cos 30 মান আমরা জানি 1 প্লাস cos 30 মান √3/2 √3/2 1 মাইনাস √3/2 ওকে। তাহলে এখানে আসছে 2 প্লাস √3/2 আর এখানে আসছে 2 মাইনাস √3/2 ওকে। তাহলে এইটা কি হচ্ছে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে √2 প্লাস √3 আর 2 মাইনাস √3 এই আসছে। তাহলে এটুকু কী হবে আমরা করণী করব 2 প্লাস √3 আর 2 মাইনাস মাইনাস আছে, তাহলে প্লাস দিয়ে লব হরকে গুণ করব 2 মাইনাস √3 আর 2 মাইনাস √3 2 প্লাস √3 এই। তাহলে এখানে নিচে কি আসছে 2 এর হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার আর এখানে 2 প্লাস √3 হোল স্কোয়ার। তাহলে উপরে কি আসছে 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু √3 প্লাস √3 হোল স্কোয়ার আর নিচে আসছে কি 4 মাইনাস 3। তাহলে উপরে কি আসছে 4 আর এটা হবে +3, এটাকে আগে লিখি, এবার 2 প্লাস √3 ঠিক আছে, নিচে আসছে 1। আচ্ছা এই জায়গাটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এটা দেখো 2 প্লাস √3 হোল স্কোয়ারই রেখে দিচ্ছি, এটা 2 প্লাস √3 হোল স্কোয়ারই রেখে দিচ্ছি। কেন রাখছি রাইট হ্যান্ড সাইড করে বোঝাচ্ছি। এখানে দেখো নিচে 1 লেখার দরকার নেই, দেখো বর্গের বর্গমূল, তার মানে এই সংখ্যাটাই আসছে ঠিক আছে। তাহলে এইটা কেন করলাম, এখানে দেখো হোল স্কোয়ার এসছে, এটা 4 মাইনাস 3 1 এসছে, এটা বর্গ যে কোনো সংখ্যার বর্গের বর্গমূল করলে সেই সংখ্যাটাই আসে। তাহলে এইটা রাইট হ্যান্ড সাইড যদি দেখো sec 60 আছে প্লাস tan 60 আছে, তা sec 60 মান কত 2, tan 60 মান কত √3। তাহলে এই যে সংখ্যা এটা লেফট হ্যান্ড সাইডে এসছে, এটা রাইট হ্যান্ড সাইডে এটাই লেখা আছে, তাহলে এটা প্রুভড হলো ওকে। সেই জন্য এটার হোল স্কোয়ার করার দরকার নেই ওকে। তারপরে 3 নাম্বারটা দিয়েছে আরেকটা প্রমাণ করতে দিয়েছে। এই তিনটে অঙ্কই খুব ইম্পর্টেন্ট। তা এটাও প্রমাণ দিয়েছে কি, এটা হচ্ছে পুরক্ষণ দিয়েছে, অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ ইজিক্যাল টু 90 হলে দেখাও যে রুট সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ ইকুয়াল টু কস পি। তা রাইট হ্যান্ড সাইডে কস পি প্রমাণ করতে দিয়েছে। তা পি প্লাস কিউ ইজিক্যাল টু 90, তাহলে অ্যাঙ্গেল কিউ ইজিক্যাল টু 90 মাইনাস পি। এবার লেফট হ্যান্ড সাইডে কী দিয়েছে আমাকে, লেফট হ্যান্ড সাইডে দিয়েছে রুট সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ এই দিয়েছে। তাহলে সাইন পি কস কিউ জায়গায় কস 90 মাইনাস পি লিখি, মাইনাস সাইন পি কস 90 মাইনাস পি এই লিখব। তাহলে রুট সাইন পি, এটা কস 90 মাইনাস পি, এটাও সাইন পি হয়ে যাবে, 90 মাইনাস থিটা কস থিটা, আর সাইন পি ইন্টু সাইন পি, তাই তো, কস 90 মাইনাস পি সাইন পি হয়ে যাবে।
তাহলে এটা হচ্ছে কেটে যাচ্ছে √1 মাইনাস সাইন স্কোয়ার পি। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার পি কী হয়? কস স্কোয়ার পি হয়। তা কস স্কোয়ার পি মানে কি? কস পি। এটা আমাকে রাইট হ্যান্ড সাইডে দিয়েছে, রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে, তাহলে এটা আমাকে প্রমাণ করতে দিচ্ছে, এটা পেয়ে গেলাম আমরা। ওকে, এরপরে আসছে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। 13 দাগে দুটো হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক দিচ্ছি, যে কোনো একটি তোমাকে কষে দেখাতে হবে। এখানে 12 দাগে 3টে প্রশ্ন করলাম, যে কোনো দুটি কষে দেখাবে। তাহলে আমরা করব এখন 13 দাগের হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। তাহলে ফার্স্ট অঙ্কটা কী আছে? 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে ল্যাম্পপোস্টের চূড়ো ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। ল্যাম্পপোস্টটির উচ্চতা নির্ণয় করো। ওকে, তাহলে 13 দাগের 1 নাম্বারটা এই হচ্ছে ফার্স্ট অঙ্কটা। তাহলে 11 মিটার উঁচু বাড়ির ছাদ থেকে, প্রথমে 11 মিটার উঁচু বাড়ির ছাদ থেকে, এটা মনে করো এবি হচ্ছে বাড়ি। তাই বাড়ির ছাদ থেকে ল্যাম্পপোস্টের চূড়ো, এখানে ল্যাম্পপোস্ট আঁকলাম, এই চূড়োর অবনতি কোণ কত ডিগ্রিতে দেখছি? 30 ডিগ্রিতে। এটা 30 ডিগ্রি। আর পাদবিন্দুর অবনতি কোণ এই দেখছি কত ডিগ্রি? 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইটা যদি 30 ডিগ্রি হয়, এটাও 30 ডিগ্রি হবে। এটার সঙ্গে এটা একান্তর কোণ। এবার এটা পুরো 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি হবে, একান্তর কোণ। ঠিক আছে, এ বিন্দু থেকে ল্যাম্পপোস্টের নাম দিলাম সিডি, এটার নাম দিলাম সিপি, এখানে নাম দিলাম ই। ঠিক আছে, তাহলে মনে করি, এখান থেকে লিখছি, মনে করি এবি একটি বাড়ির ছাদ যার উচ্চতা 11 মিটার এই বলেছে। তার মানে কি? এবি = 11 মিটার। সিডি ল্যাম্পপোস্ট। ঠিক আছে, বাড়ির এ বিন্দু থেকে ল্যাম্পপোস্টের চূড়ো সি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি এবং পাদদেশের অবনতি কোণ 60 ডিগ্রি। ওকে, তার মানে কি? সুতরাং অ্যাঙ্গেল ইএসি সমান একান্তর কোণ এসিপি = 30 ডিগ্রি। আবার
অ্যাঙ্গেল EAD সমান সমান একান্তর অ্যাঙ্গেল ADB ইকুয়াল টু 60। এই কোশ্চেনে বলে দেওয়া আছে, সেই অনুযায়ী আমরা এটা পরপর লিখে নেব। এবার দেখো অঙ্কটা শুরু করব কিন্তু এই জায়গা থেকে। কেন? এইটার মানটা আমরা জানা আছে, এই লম্বর মানটা। তাহলে প্রথম আসবে কি, ত্রিভুজ ABD এর এইখান থেকে শুরু করব। ABD এর AB বাই BD ইজ ইকুয়াল টু tan 60। এই ফার্স্ট। কেন? এবির মানটা আমরা জানি, 11 বাই BD ইজ ইকুয়াল টু, ঠিক আছে, তাহলে √3 BD ইজ ইকুয়াল টু 11, ক্রসে গুণ করলাম, BD ইজ ইকুয়াল টু কী আসলো তাহলে, সুতরাং 11 বাই √3। এটাকে আপাতত এইভাবেই রেখে দিই, পরে দেখা যাবে। এবার দেখো BDর মান আর CPর মান সমান, সুতরাং BD আর CP সমান, তাহলে CPও 11√3 হবে। কেন? আমার এই জায়গাটা দরকার, মানে এইটুকু বাদ দিলে আমি তাহলে ল্যাম্পপোস্ট পেয়ে যাব। তাহলে ত্রিভুজ APC এর AP বাই CP ইজ ইকুয়াল টু tan কত, 30। এই অ্যাঙ্গেলটা 30, তাহলে AP CP কত, 11√3, আর tan 30 কত, 1 বাই √3। এবার দেখো √3 AP 11√3, ঠিক আছে, ক্রসে গুণ করলাম, সুতরাং AP কত আসছে, AP আসছে কত, 11√3, এই √3টা নিচে নামলো। তাহলে √3 গুণ করলে কত হবে, 3। তাহলে আমরা এই পোর্শনটা পেয়ে গেলাম। তাহলে আমার CD দরকার। CD কি করে আসবে? CD আসবে AB থেকে AP যদি বাদ দিই, A থেকে বাদ দিই, মানে এটা আসবে PB ইজ ইকুয়াল টু CD। তাহলে AB হচ্ছে 11 আর AP পেলাম কত, 11/3, তাহলে 33 বিয়োগ 11/3 সমান সমান 22/3 সমান সমান 7.13 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। কার? ল্যাম্পপোস্টের উচ্চতাটা। ওকে, তাহলে লেখাটা কি করছি, AB একটি বাড়ির ছাদ যার উচ্চতা 11 মিটার, AB সমান সমান 11 মিটার। CD ল্যাম্পপোস্ট, বাড়ির A বিন্দু থেকে ল্যাম্পপোস্টের চূড়া C বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি এবং পাদদেশের অবনতি কোণ 60 ডিগ্রি। সুতরাং এই যে কোণটা, এই কোণটার সঙ্গে এই কোণটা হচ্ছে একান্ত কোণ, আবার এই কোণটার সঙ্গে এটা হচ্ছে একান্ত কোণ, সেটা আমরা লিখে নিলাম। এবার ফার্স্ট এই ত্রিভুজের কথা নির্ণয় করে আমরা কি পেলাম, BDর মান পেলাম। BDর মান আর CPর মান দুটো সমান, মানে BD ইজ ইকুয়াল টু CP। এবার APC, এই ত্রিভুজের প্রথমে পরে আসলাম, সেখান থেকে আমরা কার মান পেয়ে গেলাম, APর মান পেয়ে গেলাম, AP। তাহলে এই পুরো মানটা থেকে APর মান যদি বাদ দিয়ে দিই, তাহলে PB থাকছে, PB ইজ ইকুয়াল টু CD সমান, ঠিক আছে। তারপরে দেখো দুটি স্তম্ভের উচ্চতা একটা 180, একটা 60 মিটার। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটি চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। প্রথমটি গোড়া থেকে দ্বিতীয় চূড়ার উন্নতি কোণ নির্ণয় করতে দিয়েছে। 13 দাগের 2 নাম্বার। অধ্যায়ের নাম্বার 2। তাহলে দুটি স্তম্ভের উচ্চতা, একটি স্তম্ভ 180 মিটার,
আরেকটা স্তম্ভের উচ্চতা হচ্ছে 60 মিটার। মনে করি এবি 180, সিডি হচ্ছে 60 মিটার। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ, দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির উন্নতিকোণ এটা কত? 60 ডিগ্রি। এবার প্রথমটির গোড়া থেকে দ্বিতীয় উন্নতিকোণটা নির্ণয় করে, এটা নির্ণয় করতে বলেছে। এটা আমরা থিটা ধরে নিই। এটা হচ্ছে 180 মিটার, 180 মিটার, এটা হচ্ছে 60 মিটার। ওকে, এই আমাকে কোশ্চেনে বলা আছে। এবার দেখো প্রথমে লিখব কি, মনে করি এবি স্তম্ভের উচ্চতা 180 মিটার, ঠিক আছে, আর সিডি স্তম্ভের উচ্চতা 60 মিটার এই বলা আছে। এবার দ্বিতীয় স্তম্ভের গোড়া ডি বিন্দু থেকে প্রথম স্তম্ভের চূড়া এ বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। তার মানে হচ্ছে অ্যাঙ্গেল এ ডি বি ইজ ইকুয়াল টু 60, ঠিক আছে। এবার প্রথম স্তম্ভ বি বিন্দু থেকে দ্বিতীয় স্তম্ভ সি বিন্দুর উন্নতিকোণ থিটা ধরি, ঠিক আছে। কেন? এটা নির্ণয় করতে দিয়েছে। ওকে, এবার দেখো অঙ্কটাকে আমরা প্রসিড করব কোথা থেকে, যে মানটা আমরা জেনেছি এইটা 60 ডিগ্রি, তাহলে এ বি ডি, তাহলে এ বি ডি যদি আমি থেকে এইটা লম্বটা জানি, আমি এটা ভূমিটা বার করব। এবার ভূমির সঙ্গে এই যে লম্ব আছে, লম্বটা বার করলে এই কোণটা কত ডিগ্রি কোণ তৈরি হবে দেখতে পাবো। তাহলে ত্রিভুজ এ বি ডি এর এই কোণটা, তাহলে এ বি বাই বিডি ইজ ইকাল টু tan 60। তো এবি কত? 180, বিডি কত নির্ণয় করব। তাহলে কি হলো? √3 বিডি ইজ ইকাল টু 180, বিডি √3 বিডি ইজ ইকাল টু 180। তাহলে বিডি ইজ ইকাল টু কত? বিডি ইজ ইকাল টু কত আসছে? 180 বাই √3। তাহলে এটাকে আমরা করণী করে নিই। √3 দিয়ে লব এবং হরকে দুটোকে গুণ করি। 180 √3 বাই 3 ইজ ইকাল টু 60 √3। তাহলে বিডি ইজ ইকাল টু 60 √3 মিটার। এই হলো। তাহলে দেখো আমরা এই বাহুটা পেয়ে গেলাম। এবার দেখো ত্রিভুজ, আবার ত্রিভুজ সিবিডি এর একই সিডি বাই বিডি ইজ ইকুয়াল টু ট্যান থিটা ধরবো, কেন এটা এই কোণটা আমরা থিটা ধরে নিয়েছি। তাহলে সিডি কত? সিডি 60, বিডি কত? 60 √3 ইকুয়াল টু ট্যান থিটা। এই আসলো। তাহলে এখানে কত আসলো? 1 বাই √3। এই 60 ক্যান্সেল হয়ে গেল, ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 বাই √3। তাহলে ট্যান থিটা এটা কার মান? ট্যান 30 মান।
তাই তো? তাহলে থিটা ইকুয়াল টু কত আসলো? 30। তাহলে উত্তর কী হবে? প্রথম স্তম্ভের গোড়া থেকে, গোড়া মানে বি বিন্দু থেকে দ্বিতীয় স্তম্ভের সি বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। এটা অ্যান্সারটা লিখে আমাকে অঙ্কটাকে শেষ করতে হবে। ওকে, এই গেল আমাদের 13 দাগের হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। এবার আসছে পরিমিতির অঙ্ক। ঠিক আছে, পরিমিতিতেও 3টে অঙ্ক দেওয়া থাকে, যে কোনো 2টি অঙ্ক তোমাকে কষে দেখাতে হয়। তাহলে প্রথম যে অঙ্কটা আছে আয়তঘনকার থেকে দিয়েছে যে 2.1 মিটার দীর্ঘ 1.5 মিটার প্রশস্ত একটি ঘন আয়তঘনাকার চৌবাচ্চায় অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 মিটার জল ঢালা হলো। তার মানে কি, আমরা আয়তঘন যে চৌবাচ্চার আয়তন কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এবার অর্ধেক জলপূর্ণ আছে, চৌবাচ্চা আরও কিছু জল ঢেললো 630 লিটার মানে 630 ঘন ডেসিমিটার। তার মানে কি, এখানে মিটারটাকে ডেসিমিটার করতে হবে, কেননা 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার, এটা আমরা জানি। তাহলে প্রথমে 14 দাগের প্রথম যে অঙ্কটা আছে সেটা করব। তাহলে এই যে 14.1, তাহলে 2.1 মিটার দীর্ঘ সমান সমান 21 ডেসিমিটার দীর্ঘ, এটা ফার্স্ট লিখব। আর 1.5 মিটার প্রশস্ত ইকুয়াল টু 15 ডেসিমিটার প্রশস্ত। এবার অর্ধেক জলপূর্ণ আছে, চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢালা হলো। সুতরাং ধরি ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের উচ্চতা বৃদ্ধি পেল x ডেসিমিটার। ঠিক আছে, তাহলে সুতরাং 21 গুণ 15 গুণ x ইকুয়াল টু 630, কেন ঘন ডেসিমিটার। ঠিক আছে, এটা ঘন ডেসিমিটার হবে, কেননা 1 লিটার সমান সমান 1 ঘন ডেসিমিটার হয়, আমরা জানি। তাহলে এটা লিটার আছে, ঘন ডেসিমিটার করলাম, পা দিয়ে x ইকুয়াল টু 630 21 গুণ 15, তাহলে x ইকুয়াল টু 30, 15 দুগুণা 30, 2। তার আমরা কি ধরেছিলাম? সুতরাং জলের উচ্চতা বৃদ্ধি পেল 2 ডেসিমি। 2 ডেসিমি জলের উচ্চতা বৃদ্ধি পেল। ঠিক আছে, তাহলে আয়তনটা জলের উচ্চতার উপর নির্ভর করে। যত অর্ধেক জল আছে, কিন্তু তারপরে বলেছে যে জলটুকু আছে সেটুকু চাইনি, কিন্তু আমার বলছে যখন জলটা ঢালা হলো তারপরে উচ্চতাটা কত বৃদ্ধি পেল। 630 লিটার জল ঢেলেছে, তার মানে 630 ঘন ডেসিমিটার উচ্চতা বেড়েছে। তাহলে উচ্চতাটা 600 ঘন ডেসিমিটার জলটা হয়েছে। এবার উচ্চতাটা কত বাড়লো? সেখানে 2 ডেসিমিটার বেড়েছে। এবার করব আমরা 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কতে কী দিয়েছে? চোঙের লম্বাবৃত্তার চোঙের উচ্চতার ব্যাসার্ধের দ্বিগুণ, উচ্চতা 6 গুণ হলে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা কত? সহজ অঙ্ক খুব দিয়েছে।
তা 14 দাগের 2 লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা এর ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতা, সুতরাং h = 2r এটা বলেছে। সুতরাং চোঙের আয়তন = পাই r² h ঘন একক, তাহলে পাই r² × 2r, h = 2r দিয়েছে, তাহলে পাই 2পাই r³ ঘন একক এই বলেছে। এবার বলছে উচ্চতা 6 গুণ হলে, সুতরাং উচ্চতা 6 গুণ হলে h = 6r হবে, ঠিক আছে। সুতরাং তখন চোঙের আয়তন পাই r² h পাই r² 6r 6 পাই r³ ঘন ডেসিমি। আচ্ছা, এটা ডেসিমি দিয়েছে, এটাকে আমরা ডেসিমি লিখব এখন, ঠিক আছে। এবার প্রশ্নে কি বলে দেওয়া হয়েছে যে এইটা থেকে এটা ডিফারেন্সটা, তার মানে বলেছে যখন 6 গুণ হলো আয়তন 539 ঘনসেমি বেশি, তার মানে এটা 6 পাই r³ মাইনাস 2 পাই r³ = 539, সেই কথা বলেছে। তার মানে কি 4 পাই r³ লিখতে পারি ঘন ডেসিমি, তার মানে 539 ঘন ডেসিমি। তাহলে এখানে 4 × 22/7 × r³ 539, তাহলে r³ সমান কত? 539 গুণ 7 ক্রসে গুণ হবে 4 গুণ 22। এবার দেখো এটাকে 11 দিয়ে কাটলাম, এক্ষেত্রে 11 দিয়ে কাটলে 49 হলো, তাহলে r³ সমান কত আসলো? 343। এটা গুণ করলে 7 নং 63 3 হাত 6 8 আর নিচে হচ্ছে কত? 8। তাহলে এখানে কি বলেছে আমাকে? r³, সুতরাং r কত হবে? তাহলে এটাকে ঘনমূল করতে হবে, 343 আর 8-এর ঘনমূল হবে। 343 ঘনমূল কত? 7, 8-এর ঘনমূল কত? 2, তাহলে r = π/2। এবার চোঙটির উচ্চতা চেয়েছে, কারণ এটা ব্যাসার্ধ বার হলো, তাহলে আমরা প্রথমে h = 2r ধরেছিলাম, সুতরাং h = 2 গুণ r, তাহলে কত? 7 ডেসিমিটার। সুতরাং চোঙের উচ্চতা 7 ডেসিমি। ওকে স্টুডেন্ট, এরপরে দেখো 14 দাগের 3 নাম্বার 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট আর নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্বা বৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তনটা নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। 4.2 ঘন ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট, তার মানে ঘনক মানে কি? প্রত্যেক ধারটায় 4.2 দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটা 4.2। তাহলে আমরা 3 নম্বর অঙ্কটা করব।
তাহলে প্রথমে হচ্ছে ঘনকের বর্গাকার ভূমিতল ভূমিতল হলো শঙ্কুর ভূমিতল, তাই তো? একই ভূমিতল হবে এবং ঘনকের উচ্চতা শঙ্কুর উচ্চতা ঘনকের উচ্চতা সমান শঙ্কুর উচ্চতা সমান এই কথা লিখলেই হবে। ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য সমান 4.2 ডেসিমি বা 42 সেমি। এটা লিখে নিই। ওকে, এরপর কি করব? শঙ্কুর ভূমিতলের ব্যাস কত হবে? তাহলে শঙ্কুর ভূমিতলের ব্যাস 4.2 সেমি হবে, তাই তো? ভূমিতল আর শঙ্কুর ভূমিতল একই, তাহলে ভূমিতলের ব্যাস কত হবে? 42 সেমি। শঙ্কুর উচ্চতা কত? সমান সেও 42 সেমি। কেন? ঘনকের উচ্চতা শঙ্কুর উচ্চতা সমান। এবার সুতরাং শঙ্কুর আয়তন কি? 1/3 পাই r স্কয়ার h ঘন একক। তাহলে 1/3 22/7 ইন্টু আর হচ্ছে কত? 21 হবে। আচ্ছা, এখানে লিখে নিই ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ ব্র্যাকেটে আর হচ্ছে 21 সেমি। 21 স্কয়ার ইন্টু 42, তাহলে 1/3 22/7 21 গুণ 42, তাহলে 3×7 21, ঠিক আছে? তাহলে 21 গুণ 22 গুণ 21 গুণ 42 ঘন সেমি। এটা ঘন সেমি, এটাও ঘন সেমি। তাহলে গুণ করলে কত আসছে? 22কে 21 দিয়ে 2 দুগুণে 4, 2 6, তাকে কত দিয়ে? 42 দিয়ে 2 দুগুণে 4, 12 2 হাতে 1, 8 9, 4 দুগুণে 8, 4 6 24, 4 হাতে 2, 16 আর 2 18, 4 10 0 হাতে 1, 14 4 হাতে 1, ঠিক আছে? তাহলে 19404 ঘন সেমি। তাহলে কোশ্চেনে আমাকে এটাই বলেছে। কোশ্চেনে আমাকে জিজ্ঞেস করেছে যে আয়তন নির্ণয় করো। তাহলে আয়তন কত হলো? 19,404 ঘন সেমি। এই ছিল পরিমিতি। এরপরে আসছে রাশিবিজ্ঞানের অঙ্ক। রাশিবিজ্ঞানে আমাকে 15 দাগের 3টে অঙ্ক দেওয়া থাকে, যে কোনো 2টি অঙ্ক করতে দেয়। ফার্স্টে দেখো 15 দাগের 1 নাম্বারটা যৌগিক গড় থেকে দিয়েছে। 15 দাগের 1
শ্রেণী পরিসংখ্যা দিয়েছে। আচ্ছা, প্রথমে হচ্ছে শ্রেণী লিখব, তারপরে আসছে শ্রেণীর মধ্যমান, তারপরে আসছে কি পরিসংখ্যা, পরিসংখ্যার পর কি আসছে, আচ্ছা শ্রেণীর মধ্যমান আমরা কি লিখি এক্স, তাহলে এফ, তাহলে এখানে আমরা লিখব এফ ইন্টু এক্স। শ্রেণী কি 0 থেকে 20, এটার মধ্য কত 10, 7, 70, আচ্ছা 20 থেকে 40, এর মধ্য কত 30, এটা কত 11 দিয়েছে, 330, 40 থেকে 60, এর মধ্য কত 50, কে 50 কে, 60 থেকে 80, এটা কত 70, কত পাচ্ছে এখানে 9, 7 নং 63, 80 থেকে 100, এর মধ্যে কত 90, 13, 1170। ওকে, তাহলে এফ কত হবে 18, আর 9 12, 18 আর 9 হচ্ছে 27, 40, তাই তো 40, এটা কত প্লাস কে আছে একটা, এটা কত আসছে, আচ্ছা 0 0, 7 আর 3 10, আর 3 13, আর 7 20, 0, হাতে 1, 2, আর 6 8, 8 আর 3 11, 1 হাতে 1 2 প্লাস 50K, ঠিক আছে। 0, 7 আর 3 10, 10 10 20, 0 হাতে 2 3 3, 8 9, 9 3 12, আচ্ছা 12 2, সরি এটা, তাহলে সিগমা এফ এক্স সিগমা এফ 2200 50K বাই 40 প্লাস K ইজিক্যাল টু কত দিয়েছে 54 দিয়েছে এটা, তাহলে 2200 50K 4 4 16 হাতে 1 20 কে 21 0 54K, তাহলে 50K মাইনাস 54K 2160 মাইনাস 2200, তাহলে মাইনাস 4K ইজিক্যাল টু মাইনাস 40। ওকে, মাইনাস মাইনাস ক্যান্সেল, 40/4 ইজিক্যাল টু 10, সুতরাং K ইজিক্যাল টু 10, এটা কের মান, ঠিক আছে। এই গেল যৌগিক গড়েরটা। এবার দিয়েছে আমাকে মধ্যমা নির্ণয় করো, 2 নম্বরেরটা। প্রথমে দেখো এটা মধ্যমা দিয়েছে শ্রেণীর সীমা
আর পরিসংখ্যা দিয়েছে 2 নাম্বারটা। আচ্ছা, শ্রেণী সীমা কি দিয়েছে এখানে? 1 থেকে 5, 6 থেকে 10, 10 শ্রেণীর সীমা আছে, শ্রেণীর সীমানাটা বার করতে হবে এখানটায় হচ্ছে, ঠিক আছে? তাহলে প্রথমে কি হবে, শ্রেণী সীমা, তারপরে আসবে কি শ্রেণী সীমানা, ওকে। তারপরে আসবে পরিসংখ্যা, পরিসংখ্যা যেটা এফ। এরপরে আসবে কি ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা মানে সিএফ। এই হচ্ছে টোটাল। তাহলে শ্রেণী সীমা, শ্রেণী সীমানা, পরিসংখ্যা আর ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে প্রথমে কি আসছে, 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35 এই দিয়েছে। তাহলে এখানে তাহলে 0.5 থেকে 5.5, 5.5 থেকে 10.5, 10.5 থেকে 15.5, 15.5 থেকে 20.5, 20.5 থেকে 25.5, 25.5 থেকে 30.5, 30.5 থেকে 35.5, তাই তো? সীমানাটা 1 থেকে 5 আছে, 1 থেকে 5 আছে, 6 থেকে 10 আছে, শ্রেণীর সীমানা তৈরি করে নিতে হবে। এরপরে কি পরিসংখ্যা কি দিয়েছে? এটা দিয়েছে 2, তারপর এটা দিয়েছে 3, তারপরে 6, তারপরে 7, তারপরে 5, 4, 3। ক্রমযৌগিক পরিসংখ্যা প্রথমটা 2, তারপরে 5, 11, 7 18, 23, 27, 30। এই হচ্ছে এন নাম্বারটা, এন হচ্ছে আমার এত, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট কি লিখব? ফার্স্ট লেখাটা কি হবে আমাদের? মধ্যমা, তাই তো? মধ্যমা শ্রেণীটা কত? n = 30, সুতরাং n/2 = কত? 15। তাহলে 15 কোথায় পড়ছে? এই ঘরে, ঠিক আছে? মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণী কোনটা হচ্ছে? এইটা দেখো 15.5 থেকে 20.5, এটা হচ্ছে 15, 11 পরে এই 18 মধ্যমা শ্রেণী, ঠিক আছে? এবার কি লিখবো আমরা? ফর্মুলা। সুতরাং L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H, তাই তো? তাহলে এখানে L কত? নিম্ন শ্রেণী কত? 15.5, n/2 তো লিখলাম। CFটা কত? CF কত? যে শ্রেণীতে পড়ছে, যেই মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণী এখানে এটা হচ্ছে F, এটা হচ্ছে CF হবে। যে মধ্যমা শ্রেণী যে পরিসংখ্যা, পরিসংখ্যা হচ্ছে 7, F হচ্ছে
আর এইচ কত, উচ্চতা কত, 5 ঘর 5। তাহলে এল হচ্ছে 15.5 প্লাস n/2 হচ্ছে 15, CF হচ্ছে 11, F হচ্ছে 7 ইন্টু হচ্ছে 5। তাহলে 15.5 প্লাস 4 5, তাহলে 27। 27কে আমরা ভাগ করে দেখি, 7 দুগুণা 14, 6 0 পয়েন্ট, 7 8 56, 4 0, 5 7 40, 5 7 35, আবার 5 0, 7 7 49। তাহলে পয়েন্টের পর 2 ঘর নেব, দেখা যাচ্ছে এটা 5-এর পরে 7 এসছে, বড় এসছে, তার মানে এখানে কী লিখব, 15.5 2.86 লিখব। ঠিক আছে, তার মানে 20কে যখন 7 দিয়ে আমরা ভাগ করলাম কি পাচ্ছি, 2.857, মানে 2 ঘর নিতে হবে। 2 ঘর নেবার যে এই যে সংখ্যাটা, এটা এই সংখ্যাটা 5-এর থেকে বড় এসছে, আগের সংখ্যার সঙ্গে আমরা 1 যোগ করব। তাহলে কত আসছে, 6 8 বাজে 13, 3 হাতে 1, 7 রেখে 8, 1 প্রায়, এই লিখব। ঠিক আছে, মধ্যমার নির্ণয়, মধ্যমা কোশ্চেনে বলেছে মধ্যমা নির্ণয়, মধ্যমা লিখব, নির্ণয় মধ্যমা ইজিক্যাল টু, এটা উত্তর। এরপরে দিয়েছে সংখ্যাগুরু মান, লাস্ট যে অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে সংখ্যাগুরু মান। তা পরিসংখ্যা সংখ্যাগুরু মান, এটা তো দেখা যাচ্ছে যে শ্রেণীটা দিয়েছে 45 থেকে 54, এটা 55 থেকে 64, আবার এটাকে শ্রেণী সীমানা তৈরি করে নিতে হবে। 15 দাগের 3 নাম্বার। দাগের নাম্বার 3, শ্রেণী সীমানা আর হচ্ছে পরিসংখ্যা, এই 3টে তৈরি করে নিতে হবে। ঠিক আছে, শ্রেণী সীমানা আর পরিসংখ্যা। তাহলে প্রথম শ্রেণী কি, 45 থেকে 54, তারপরে আসছে কি 55 থেকে 64, তারপরে আসছে 65 থেকে 74, তারপরে 75 থেকে 84, তারপরে হচ্ছে 85 থেকে 94, তারপরে আসছে 95 থেকে 104, এই। তাহলে এটা 44.5, 54.5, 54.5, 64.5, 64.5, 74.5, 74.5, 84.5, 84.5, 94.5, 94.5, 104.5। ঠিক আছে, এর পরিসংখ্যা কত, 8, এটা 13, এটা 19, এটা 32, এটা 12, এটা 6। ওকে, এইবার সংখ্যাগুরু মান নির্ণয় করতে বলেছে আমাকে। তার সংখ্যাগুরু ফর্মুলা আমরা কি জানি, সংখ্যাগুরু মানের ফর্মুলাটা কি, সর্বাধিক পরিসংখ্যাটা কত, সর্বাধিক পরিসংখ্যা ইজিক্যাল টু 32। তাহলে সংখ্যা গুরু সম্বলিত শ্রেণী কোনটা পড়ছে, এইটা 74.5 থেকে
84.5। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে এল কত, তাহলে 74.5 এইটা আসবে। 74.5 পড়বে। তাহলে এখানে F1 কত, F1 হচ্ছে কত 32, F0 কত, তার আগেরটা 19, F2 কত 12, আর H কত 10। ঠিক আছে, H কত, উচ্চতা কত 10। সুতরাং নির্ণেয় সংখ্যা গুরু মান L প্লাস F1 মাইনাস F0 টু F1 মাইনাস F0 F2 ইন্টু H। L কত 74.5, F1 হচ্ছে 32 বিয়োগ 19, 2 গুণ 32 বিয়োগ 19 বিয়োগ 12 ইন্টু 10, তাই তো। তাহলে 74.5 প্লাস 3 হাতে 1 2 13, 64 বিয়োগ 11 31, তাই তো, যোগ করে ইন্টু 10। তাহলে 74.5 প্লাস 13 গুণ 33, তাহলে 130কে 33 দিয়ে ভাগ করব, 3 33 99, হ্যাঁ 0 আবার এটা কতবার যাবে 9, 3 নং 7, 3 আবার 1 0, আবার 3 বার যাবে 99, আবার 310, আবার 9 বার যাবে। ঠিক আছে, 2 ঘর করে 3 ঘরটা দেখলাম। 74.5 প্লাস 3.94 আসছে। তাহলে 4, 9 পাঁচে 14, 4 হাতে 1, 4 4 8, এটা হচ্ছে উত্তর। প্রায় 7844 প্রায়। ওকে স্টুডেন্টস, তো এইটা ছিল 401 পেজের ত্রিকোণমিতি, পরিমিতি এবং রাশিবিজ্ঞানের অঙ্ক। থ্যাংক ইউ।